হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। একটা কমন ডিজিজ বা ডিজিজ কন্ডিশন নিয়ে আজকে কথা বলবো, যেটা অলমোস্ট অনেক মানুষ সাফার করে থাকেন এবং কিভাবে বাসায় বসে এটার সমাধান করা যায় এটার ব্যাপারে জানেন না। এবং এই একটা ডিজিজকে আপনারা যখন ইগনোর করছেন দিনের পর দিন, এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা সিচুয়েশনে চলে যায়, এমনকি ক্যান্সারের মতো সিচুয়েশনও হতে পারে। সো আজকে আমরা কথা বলবো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন নিয়ে। অনেকগুলো কারণে আপনার দৈনন্দিন জীবনে এই যে বাওয়েল মুভমেন্ট বা স্টুল পাস না হওয়ার যে ব্যাপারটা, সেটা হতে পারে। সহজ বাংলায় যদি বলি যে সপ্তাহে 3 বারেরও কম টয়লেট হওয়া এবং টয়লেট করতে গেলে অনেক কষ্ট হয়, কোনো অবস্থাতেই টয়লেট বের হয়ে আসতে চায় না বা স্টুল বের হয়ে আসতে চায় না। সো এরকম সিচুয়েশনে দেখা যায় যে অ্যানাল ফিশারের মতো ঘটনা ঘটে যায়, তখন সার্জারি করতে হয়, মেডিসিন বা লাক্সেটিভসে কোনো কাজ হয় না। এটার পেছনে আসলে কারণ কি? কোষ্ঠকাঠিন্য এটা একটা কমন হেলথ ডিসঅর্ডার আজকালকার দিনে, বিকজ আমাদের জীবনযাত্রা অনেক বেশি অস্বাস্থ্যকর হয়ে গিয়েছে। আমরা আমাদের খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার রাখছি না এবং আমাদের জীবনযাত্রা এত অস্বাস্থ্যকর, আমরা সারা রাত জেগে থাকি, আমরা এক্সারসাইজ করি না, আমরা মানসিকভাবে কিভাবে নিজেকে ভালো রাখতে হয় সেটা করি না, আমরা অন্যের জীবনকে অনেক বেশি প্রভাবিত করি আমাদের নেতিবাচকতা দিয়ে। এই যে একটা আনহেলদি লাইফস্টাইল বা এনভায়রনমেন্টের মধ্যে আমরা আছি, এই কারণেই কিন্তু কনস্টিপেশনের মতো বা কোষ্ঠকাঠিন্যের মতো স্বাস্থ্য সমস্যা হচ্ছে। এবং এটাকে কোনো অবস্থাতেই লজ্জা পেয়ে বা ভয় পেয়ে ইগনোর করা যাবে না। কন্ডিশন যখন অনেক সিরিয়াস হয়ে যায়, তখন অনেকেরই কোষ্ঠকাঠিন্য থেকে অনেকের অ্যানাল ফিশার হয়ে যায়, আরো বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হয়, তখন সার্জারি করতে হয়। বাট এটা যখন প্রাথমিক পর্যায়ে থাকবে, আপনি লজ্জা পাবেন না, ভয় পাবেন না। বাসায় বসেই কিন্তু কোষ্ঠকাঠিন্যের ট্রিটমেন্ট আপনি করতে পারবেন, শুধুমাত্র জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে। অনেকগুলো কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। হয়তো আপনার ফুড হ্যাবিট ভালো না, আপনি হয়তো সারা রাত জেগে থাকেন, আপনি এক্সারসাইজ করেন না, আপনি ঘাম ঝরান না, আপনি মানসিক স্বাস্থ্যের যত্ন নেন না, আপনি মানসিকভাবে খুবই অসুস্থ এবং আপনার হয়তো অনেক ধরনের মেডিকেশনস নিতে হয়, আপনি হয়তো অনেক ধরনের ওষুধ খাচ্ছেন, বিভিন্ন সার্জারির পরে এটা হতে পারে, অনেকে প্রেগনেন্ট থাকলে এটা হতে পারে, আরো অনেকগুলো কারণ আছে। বাট আজকে আমি কথা বলবো আমাদের লাইফস্টাইল আনহেলদি, এবং এই কারণেই কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়। এবং আমি আশেপাশে যত মানুষ পাই যারা কথা শুনে, তারা কিন্তু জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে কোষ্ঠকাঠিন্যের মতো স্বাস্থ্য সমস্যাটাকে বাসায় বসেই ট্রিট করতে পারছেন। বাট অনেক মানুষ আছেন কথা শোনেন না। আমার অনেক কাজিন আছে, আমার আশেপাশে অনেক মানুষ আছে, তারা কথা শোনেন না। এবং আমি যখন তাদেরকে ফুল একটা প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি যে খাদ্য তালিকায় ফাইবার যুক্ত বা আঁশযুক্ত খাবার অ্যাড করতে হবে, তখন কিন্তু তারা কথা শুনে না। অনেকের বয়স কম এবং এখন টিনেজার্সদের এই স্বাস্থ্য সমস্যা অনেক বেশি হচ্ছে। কেন? বিকজ সারাদিন ফাস্ট ফুড খাচ্ছে, তারা রাত জেগে মোবাইল স্ক্রল করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অ্যাক্টিভ, সারা রাত ঘুমাচ্ছে না। ঘুম না হলেও কিন্তু কোষ্ঠকাঠিন্যের মতো স্বাস্থ্য সমস্যা হতে পারে। এক্সারসাইজ তো এখন কেউ করতেই চায় না এবং এটা বলেও আসলে কাউকে শোনানো যায় না। সো আজকে এই ভিডিওটা যারা দেখছেন, অনেকেই হয়তো লজ্জায় কমেন্ট করবেন না, বাট আমি জানি যে আপনাদের এই স্বাস্থ্য সমস্যাটা আছে। যদি কোনো কারণে টয়লেট করতে সমস্যা হয় এবং 3 বারেরও কম যদি উইকে টয়লেট হয়, ধরে নেবেন যে কোষ্ঠকাঠিন্যের মতো স্বাস্থ্য সমস্যা হচ্ছে, আপনার গ্যাস ফর্ম করতে পারে, ব্লোটিং হতে পারে, তখন আপনি বুঝবেন। এবং টয়লেট করতে গেলে যখন অনেক কষ্ট হচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে। সো লজ্জা না পেয়ে ফার্স্টেই যেটা করবেন, টানা 1-2 মাস আপনি জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তুলুন। জীবনযাত্রাকে যখন স্বাস্থ্যকর করে তুলবেন, তখন কিন্তু এই স্বাস্থ্য সমস্যা থাকবে না। এবং দিনের পর দিন আপনি যখন জীবনযাত্রাকে স্বাস্থ্যকর না করে মেডিসিনে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের লাক্সেটিভস নিচ্ছেন, তখন কিন্তু আপনার জীবনযাত্রা অস্বাস্থ্যকর রয়ে গেল। আপনার যে মেইন কজ বা রুট কজেস এই কনস্টিপেশনের পেছনে, সেটা কিন্তু আপনি কিওর করতে পারলেন না। আপনি কি করলেন? মেডিসিন খেলেন। মেডিসিন কিন্তু কোনো একটা ডিজিজের মেইন যে কজ আছে সেটাকে
কিওর করতে পারে না, শুধুমাত্র যে সাইনস এন্ড সিমটমস আছে সেটাকে কিওর করে। সো কোষ্ঠকাঠিন্য বা যে কোনো স্বাস্থ্য সমস্যায় আপনি আগে চিন্তা করবেন যে আপনার জীবনযাত্রা অস্বাস্থ্যকর কিনা, কারণ আমাদের বেশিরভাগ যে স্বাস্থ্য সমস্যা আছে সেগুলো কিন্তু জীবনযাত্রাকে অস্বাস্থ্যকর করে ফেলার কারণে আমাদের এই স্বাস্থ্য সমস্যাগুলো হয়। মেডিসিন একেবারে লাস্ট একটা অপশন। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপু আপনি একজন ফার্মাসিস্ট, ফার্মেসিতে পড়াশোনা করেছেন, কেন আপনি মেডিসিনের পক্ষে না? বিকজ মেডিসিন তো কখনো একটা ডিজিজের বা একটা অসুখের মেইন যে কারণগুলো আছে সেটাকে সরাতে পারে না। মেডিসিন সবসময় লাস্ট অপশন। আপনার জ্বর হয়েছে, আপনি হোম রেমিডিজ নেন। আপনার কোনো একটা ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন, সেখানে আপনি আগে দেখেন যে আপনার জীবনযাত্রা অস্বাস্থ্যকর কিনা। তো জীবনযাত্রা যখন অস্বাস্থ্যকর হবে তখনই কিন্তু আপনার এই বিভিন্ন ধরনের অসুখ দেখা দিবে, আপনার স্কিনে প্রবলেম দেখা দিবে, আপনার কোষ্ঠকাঠিন্য হবে, আরো অনেক ধরনের প্রবলেম দেখা দিবে। অফকোর্স আমি মেডিসিনের এগেনস্টে না, বাট আমি অলওয়েজ বলি যে মেডিসিন লাস্ট অপশন। এবং কোষ্ঠকাঠিন্য যাদের হয় তারা আসলে জীবনযাত্রার ব্যাপারে একেবারেই সচেতন না, খাদ্যাভ্যাসের ব্যাপারে একেবারেই সচেতন না। সো যেহেতু সচেতন না, তারা হচ্ছে শর্টকাট টেকনিক খুঁজে। শর্টকাট টেকনিক কি? ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরা মেডিসিন ফার্মেসি থেকে কিনে ফেলবে, এবং এটা যখন খেতে থাকবে কোনো অবস্থাতে কিওর হয় না, তখন এটা দিনের পর দিন থাকতে থাকতে ক্যান্সারের দিকে চলে যায়। অনেকের কোলন ক্যান্সার আছে, অনেক ধরনের ক্যান্সার হয়, তারপর অনেকের অ্যানাল ফিশার হয়ে যায়, তখন সার্জারি করতে হয়, ল্যাক্সেটিভসে কাজ হয় না। সো যারা আজকে ভিডিওটা দেখছেন, যাদের টয়লেটে সমস্যা হয়, ফার্স্ট থিং যেটা করবেন, খাদ্য তালিকাটা একদম ভালোভাবে প্রস্তুত করবেন এবং এটা একদম মন থেকে ধারণ করতে হবে। এবং খাদ্য তালিকাটা যখন ঠিক করে ফেলবেন, পুষ্টিকর খাবার যখন খাদ্যাভ্যাসে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাটা হবে না। সো খাদ্যাভ্যাস আসলে কেমন হবে? আমাদের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য আমাদের স্পেসিফিক কিছু পুষ্টি উপাদান রাখতে হয়। তার মধ্যে আছে ভালো শর্করা, ভালো ফ্যাট, ভালো প্রোটিন বা আমিষ, ভিটামিন, মিনারেল এবং পানি। পানি যদিও পুষ্টি উপাদান না, বাট এটা আমাদের একটা বডির লিকুইডের একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা অবশ্যই আমাদেরকে ফুলফিল করতে হয়। শর্করা, আমিষ, ফ্যাট, ভিটামিন, মিনারেল নিয়ে আমার প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা করে ভিডিও আছে। আপনারা এই পেজটা একটু কষ্ট করে যদি সার্চ করেন, দেখবেন যে খাদ্য এবং পুষ্টি নামে একটা ভিডিও সিরিজ আমি আলাদা করেছি, যেখানে আমি ফুড হ্যাবিট নিয়ে কথা বলেছি, কোন কোন পুষ্টি উপাদান প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে সেটা বলেছি। সো আজকে আমি 1 by 1 যাব না, বাট আমি একদম বেসিক যদি আইডিয়া দিই আপনি খাদ্য তালিকায় কি কি খাবার রাখবেন। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি, কারো যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হয় এবং সে যদি 2-3 মাস সময় নিয়ে জীবনযাত্রাকে কমপ্লিটলি স্বাস্থ্যকর করে ফেলে, তার আর এই স্বাস্থ্য সমস্যা হবে না। বিকজ আমার অনেক ক্লায়েন্ট আছে যারা অনেক কথা শুনেন, যাদেরকে আমি নিজে প্রেসক্রাইব করেছি বিভিন্ন ধরনের খাবার, যেগুলো আমরা বাসায় সহজে বসে পেয়ে যাই। ঘুমের প্যাটার্ন যখন তারা ঠিক করেছে, এক্সারসাইজ যখন করেছে, তখন কিন্তু তাদের এই কোষ্ঠকাঠিন্যের মতো স্বাস্থ্য সমস্যা বাসায় বসেই তারা উইদাউট মেডিসিন ট্রিট করতে পেরেছে। সো ফার্স্টেই আসি, খাদ্যাভ্যাস কেমন হবে। আমাদের বাংলাদেশে সবাই ভাত খান, মোস্ট অফ দ্য কেসেস মানুষকে দেখা যায় যে ভাত ছাড়া অনেকেই আসলে থাকতে পারেন না। ভাতের মধ্যে পুষ্টি আছে, অন্য কোনো কিছুতে পুষ্টি নেই, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আমাদের একটা কালচারাল থিং যে আমরা ভাত খেয়ে অভ্যস্ত, বা আমাদের প্রধান খাবারের মধ্যে ভাত একটি। কিন্তু ভাতটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমরা গ্লোবালাইজেশনের এই যুগে আমাদের পূর্বপুরুষরা যা খেতেন বা আমাদের দাদি নানিরা যা খেতেন আমরা সেটা খাই না। আপনি এখন একটা বাসাতে গেলে পাবেন না যে কেউ লাল চালের ভাত খায়, বা গ্রামেও এখন গেলে পাবেন না। আমার মনে আছে কিছুদিন আগে আমি আমার নানু বাড়িতে গিয়েছিলাম, আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, বিকজ নানু বাড়িতে আমি ছোটবেলা যখন যেতাম আমি হচ্ছে লাল চালের ভাত খেতাম। একেবারেই কৃষকরা যেই চালটা ওইখানে হারভেস্ট করতেন এবং সেই চালের মধ্যে লাল লাল একটা আবরণ থাকতো, একেবারেই প্রসেসড না। এবং এই আবরণে আসলে কি থাকে, চালটাকে যখন প্রসেসিং করে সাদা করে ফেলা হয়, চালের বাইরের যে লেয়ারগুলা থাকে সেটা ফেলে দেওয়া হয়, তখনই কিন্তু চালটা সাদা হয়। তো বাইরের লেয়ারে কি থাকে, বাইরের লেয়ারে ভিটামিন থাকে, মিনারেল থাকে, ফাইবার থাকে। সো আপনি আঁশ, ভিটামিন, মিনারেল সব ফেলে দিচ্ছেন। সো আপনি খাচ্ছেন সাদা চাল। সাদা চাল খাওয়ার পর আপনার বডিতে ব্লাড সুগার লেভেল বেড়ে গেল,
তাহলে আপনি কোনো পুষ্টিকর খাবারই খেলেন না। বাট আপনি যদি লাল চাল খেতেন, এখানে আপনার ফাইবার, ভিটামিন, মিনারেলের চাহিদা পূরণ হতো। দ্যাট মিনস সাদা চিনি খাওয়া যে কথা, বেকারি আইটেম, পেস্ট্রি, মিষ্টি খাওয়া যে কথা, সাদা চালের ভাত খাওয়া সেম কথা। তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য হবে না কেন? কারণ আপনার তো খাবারের মধ্যে ফাইবার নাই, পুষ্টি উপাদান নাই। তারপর অনেকেই সাদা আটার রুটি খান, লাল আটার রুটি খেতে চান না, সেম কেস। অনেকের বাসায় সবজি মানে আলু। আজকে যারা এই ভিডিওটা দেখছেন, আলু খাওয়া বন্ধ করবেন, কারণ আলু সবজি না। আপনি যদি আলু খান, কোনো বেলা খেতে যদি ইচ্ছা করে শুধু আলু খাবেন, আলুর সাথে আর ভাত খাবেন না, বিকজ এটাও তো আপনার বডিতে ব্লাড সুগার লেভেলটা বাড়িয়ে দিচ্ছে। সো আপনি সাদা ভাতের সাথে আবার আলু দিয়ে তরকারি খাচ্ছেন, সব তরকারির সাথে আলু, এই জিনিসটা করা যাবে না। আপনি আলু দিয়ে সালাদ বানাতে পারেন, যেটা ফরেনাররা খায়। মিষ্টি আলু খেতে পারেন, যেমন মাঝে মধ্যে আমি ডিনারে শুধু মিষ্টি আলু খাই, ওই দিন আমি আর কিছুই খাই না ডিনারে। হয়তো সাথে একটা এগ রাখতে পারি, একটু বিচি জাতীয় খাবার, বীজ, তিল, বাদাম, এগুলো রাখতে পারি। সো আমার একটা পেজ আছে, ইট হেলদি উইথ ইরিনা নামে, এখানে ট্যাগ করা আছে। আপনারা এখানে গেলে অনেক ধরনের খাবারের আইডিয়া পাবেন। সো ভাত খেতে হবে, ভাত খেলে পেট ভরে, এটা একটা আমাদের ধারণা। বাট ভাত ছাড়াও অনেক কিছু খেলেই পেট ভরে, যদি আপনি স্বাস্থ্যকর উপায়ে খাওয়াটা জানেন এবং সেটাকে মনে প্রাণে ধারণ করেন। তাহলে খাদ্য তালিকায় যাদের কনস্টিপেশন আছে, খাদ্য তালিকায় লাল চাল, লাল আটার রুটি যুক্ত করবেন, তখন কিন্তু আপনার এই সমস্যাটা অনেক কমে আসবে। আলু খাওয়া বাদ দিবেন, মাঝে মাঝে খেতে পারেন, বাট ওই যে তরকারি অনেকক্ষণ সেদ্ধ করে জাল দিয়ে আলু খাওয়া, ওইটা একেবারেই আনহেলদি। আলু দিয়ে সালাদ খেতে পারেন, আলুকে সেদ্ধ করে সেটা টক দই, বিভিন্ন স্পাইসেস মিক্স করে সালাদ খেতে পারেন, মিষ্টি আলু খেতে পারেন। তারপর আসি প্রোটিন। প্রোটিনের ভালো উৎস আমরা জানি ডিম, দুধ, মাছ, মাংস, ডাল, বিচি জাতীয় খাবার। সো মাংসটা একটু কমিয়ে খেলে ভালো হয়। তৈলাক্ত মাছ খেতে পারেন, ডাল, বিভিন্ন রকমের ডাল এখন পাওয়া যায়, ইভেন বিভিন্ন সুপার শপে মিক্সড ডালও পাওয়া যায়, 4-5 রকমের ডাল একসাথে, সেটা খেতে পারেন। বিভিন্ন বিচি জাতীয় খাবার আমাদের বাংলাদেশে পাওয়া যায়, শিমের বিচি, তারপর হচ্ছে রাজমা, যেটা হচ্ছে কিডনি বিন বলে, লাল লাল এক ধরনের বিচি, কাঁঠালের বিচি। এগুলো খেলে অনেকের আবার ব্লটিং হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। সো কোনটাতে আপনার সমস্যা হয় সেটা আপনিই বুঝবেন। আমার যে খাবারটাতে সমস্যা হয় সেই খাবারে যে আপনার সমস্যা হবে ব্যাপারটা এরকম না। এক একটা মানুষের মেটাবলিজম, বডির ফিজিওলজিক্যাল ফ্যাক্টর সবকিছু ডিফারেন্ট। সো এইসব ক্ষেত্রে আপনার যে খাবারের সমস্যা হবে আপনি ফাইন্ড আউট করবেন, এটা আমি বলতে পারবো না। এক এক মানুষের এক এক প্রবলেম। অনেক মানুষের কলা খেলে সমস্যা হয়, অনেকে কলা খেয়ে একেবারেই সহ্য করতে পারেন না, অ্যাসিডিটির সমস্যা হয়, অনেক মানুষের কাঁঠালের সমস্যা হয়। সো এই জিনিসটা ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ভেরি কেয়ারফুলি। ওকে, আর আচ্ছা, তারপরে যদি একটু আসি যে আর কোন খাবার আমরা বাদ দিব, আর কোন খাবার অ্যাড করব। অনেকেই বিস্কিট খান সারাদিন, কেক খান, চানাচুর খান, প্যাকেটজাত প্রসেসড খাবার খান, কোক খান, বিভিন্ন ধরনের ড্রিঙ্ক খান। বাইরের সব খাবারই মোটামুটি কনস্টিপেশনের জন্য দায়ী। সো কনস্টিপেশন একবার হয়ে গেলে এগুলা বাদ দিবেন, নর্মাল লাইফে এগুলা বাদ দেওয়া উচিত। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বাদাম একটু রাখতে পারেন, বিভিন্ন ধরনের বীজ রাখতে পারেন। এখন তো কাঁঠালের সিজন, কাঁঠালের বিচিকে সংরক্ষণ করে সেটাকে স্ন্যাক্স হিসাবে খান। এটা আমার আম্মু সবসময় করে। আমি আজকে আমার আম্মুকে বলে এসেছি যে কাঁঠালের বিচিটা যাতে রোদে শুকিয়ে একটু ভেজে দেওয়া হয় উইদাউট অয়েল, সো দ্যাট আমি একটু চায়ের সাথে বিস্কিটের পরিবর্তে খেতে পারি। আমার অনেক ভালো লাগে এটা। এবং আমি জার্মানিতে দেখেছি কাঁঠালের বিচির এত বড় একটা প্যাকেট, হয়তো সেখানে 7 থেকে 8টা কাঁঠালের বিচি থাকে, 7 থেকে 8 ইউরো দাম। দ্যাট মিনস বাংলাদেশের টাকায় 800 থেকে 900 টাকা। সো অনেক এক্সপেন্সিভ দেশের বাইরে ভিগান প্রোডাক্ট, বিকজ এটা তো একটা ভিগান প্রোডাক্ট। যারা অ্যানিমেল প্রোডাক্ট খান না তারা কাঁঠালের বিচিকে ভিগান প্রোডাক্ট হিসেবে খান, এজ এ সোর্স অফ গুড কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন অ্যান্ড টু সাম এক্সটেন্ট মে বি গুড ফ্যাট, আই এম নট শিওর। সো এইসব ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কিন্তু সবজির দাম অনেক কম, ট্রাস্ট মি। মানে আমি জার্মানিতে যেই 3-4 বছর ছিলাম, সবজি আমার কাছে অনেক দাম মনে হতো না। আমি দেশে আসার পর আমি জার্মানিতে সবজি অনেক হিসাব করে কিনতাম, এবং আমি আমার আম্মুকে সবসময় বলতাম যে বাংলাদেশে সবজির দাম অনেক কম, তোমরা কেন খাও না? বিকজ এই জিনিসটা আমি ওখানে যাওয়ার পরে বুঝেছি।
অ্যান্ড বাংলাদেশে আসার পর আমি দেখলাম যে না, বাংলাদেশের সবজির দাম অনেক কম, দেশের বাইরে অনেক বেশি। আই এম নট শিওর যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে থাকেন কমেন্ট করবেন যে আসলে এরকম কিনা। সব সবজির দাম আমার কাছে অনেক বেশি লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে দেশের বাইরে স্পেশালি চিকেনের দাম কম, সবজির দাম বেশি। সো যারা বাসায় মিষ্টি কুমড়ার বীজ, কাঁঠালের বীজ সংরক্ষণ করেন তারা স্ন্যাক্স হিসেবে এটা খাবেন। চায়ের সাথে বিস্কিটের পরিবর্তে, কেকের পরিবর্তে এগুলো খাবেন। এবং এই হ্যাবিটটা আপনার একদিনে হবে না, অনেক দিনে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে বলবো যে যত ধরনের প্রসেসড খাবার আছে শেলফ লাইফ দেয়া থাকে, ফর এক্সাম্পল বিস্কিট, কেক, এটা সেটা, যেগুলো দেখবেন যে অনেক বছর থাকে, দ্যাট মিনস ওইটাতে কোনো পুষ্টি উপাদান নাই। আপনি নর্মাল একটা জিনিস চিন্তা করেন, আমি বাসায় ব্রেড বানাই, ব্রাউন ব্রেড। আমি বাসায় যখন ব্রেড বানাই সেটা নষ্ট হয়ে যায়, 1-2 দিনের বেশি রাখাই যায় না, ফাঙ্গাস পড়ে যায়, সাদা সাদা হয়ে যায়। বাসায় যখন আমি বিস্কিট বানাই আমি 2-3 দিনের বেশি রাখতে পারি না। বাসায় যখন আমি আরো অনেক খাবার বানাই সেটা আমি রাখতে পারি না। কিন্তু বাইরের খাবার এতদিন কিভাবে থাকে? এগুলাকে বিভিন্ন প্রিজারভেটিভ, অনেক জিনিসপত্র দিয়ে শেলফ লাইফ বাড়িয়ে রাখা হয়। নর্মাল আপনি গরুর দুধ, খাঁটি গরুর দুধ, যেটা আপনি গরম না করা ছাড়া একদিনও রাখতে পারবেন না। শীতের দিনে হয়তো একদিন রাখতে পারবেন, কিন্তু গরমের দিনে পারবেন না। কিন্তু আমরা এই যে পাস্তুরাইজড মিল্কটা কিনে খাই, সেটা শেলফ লাইফটা দেখবেন যে এক্সপায়ারি ডেট অনেক বেশি। কিভাবে? এটাকে এমন ভাবে প্রসেসিং করা হয় যেটা আমাদের জন্য এক্সট্রিমলি হার্মফুল। নট অনলি দ্যাট, যেই খাবার প্যাকেটে পাওয়া যায়, যেই খাবারের শেলফ লাইফ বা এক্সপায়ারি ডেট অনেক বেশি, প্রত্যেকটা খাবার অস্বাস্থ্যকর। আমি এখন নাম ধরে ধরে বলতে পারবো না। এবং ওইখানে যে লেবেলে পুষ্টি উপাদান এটা সেটা লেখা থাকে, ওগুলো আসলে অথেন্টিক না। অথেন্টিক না, এটা আপনি বাসাতেই প্রুফ পাবেন। আপনি বাসায় একটা ব্রেড বানিয়ে দেখেন, যদিও ব্রেডের এক্সপায়ারি ডেট থাকে। আপনি বাসায় একটু বিস্কিট বানিয়ে দেখেন না, 1 সপ্তাহের বেশি আপনি সংরক্ষণ করতে পারবেন না, বাইরে ফাঙ্গাস পড়ে যাবে যদি কোনো প্রিজারভেটিভ না ইউজ করেন। দ্যাট মিনস অনেক ধরনের কেমিক্যালস, প্রিজারভেটিভ যেগুলো দেয়া থাকে। এই জন্য কনস্টিপেশনের পেছনে মেইন রিজন হচ্ছে এই ধরনের বেকারি আইটেম, কনফেকশনারি আইটেম, প্রসেসড আইটেম, প্যাকেটজাত আইটেম। এগুলা কনস্টিপেশন ছাড়াও নর্মাল লাইফে বাদ দিতে হবে। আর স্পেশালি যাদের বাচ্চা আছে, বাচ্চাদেরকে একটু ভালোভাবে বড় করবেন, এইসব খাবার যাতে তারা কম খায়। বিকজ এখন ওবেসিটি এত বেড়ে গিয়েছে এবং ফার্টিলিটি ইস্যুস এত বেড়ে গিয়েছে। এটা আসলে আমাদের সবাইকে একসাথে এই ব্যাপারগুলো নিয়ে কনসিয়াসনেস ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তাহলে গুড ফ্যাট কিসে আছে? চর্বির মধ্যে ভালো চর্বি আছে, খারাপ চর্বি আছে। আপনাকে খারাপ চর্বিটা বাদ দিতে হবে। ভালো চর্বি কোনগুলো? ভালো চর্বিযুক্ত খাবার নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, অনেক লং একটা ভিডিও। এখন যদি আমি কথা বলতে যাই আমার আসলে অনেক টাইম লেগে যাবে, যেহেতু আলাদা আলাদা ভিডিও আছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। ডিম খাবেন, দুধ খাবেন, লাল চাল, লাল আটা, 5 রকমের শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, আলু সবজি না। 5 রকমের ফল খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই বলবেন যে ফলের দাম বেশি, আই আন্ডারস্ট্যান্ড। তখন একটা খেজুর, একটা কলা, একটা লেবুর রস খাওয়ার চেষ্টা করবেন। এই খাবারগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এট দ্য সেম টাইম কনস্টিপেশন যে হচ্ছে, এই হেলথ কন্ডিশন গুলাকেও ট্রিট করবে বা কিওর করবে। তার সাথে বললাম যে স্ন্যাক্স বাদ দিয়ে, বাইরের খাবার বাদ দিয়ে বাদাম, বীজ এবং আদার যে হেলদি অপশনগুলো আছে সেগুলো খাবেন। প্রতিদিন একটু সাদা তিল খাওয়ার চেষ্টা করবেন, সবজির উপরে সাদা তিল স্প্রেড করে দিতে পারেন। এন্ড সাদা খাবারগুলো যত আছে সেগুলো বাদ দিবেন। সাদা চাল, সাদা আটার রুটি, সাদা তো আরো অনেক খাবার আছে, তাই না? এগুলো বাদ দিবেন। আচ্ছা, আর এটা এমন না যে বাসার একজন ঠিক করলে হবে, যেহেতু আমাদের বাংলাদেশের রান্নার প্রসেসটা ডিফারেন্ট। 1 জন বা 2 জন রান্না করেন এবং বাসার সবাই একসাথে খান, সেক্ষেত্রে বাসার সবাই যদি একসাথে এই হ্যাবিটগুলো চেঞ্জ না করেন তাহলে কিন্তু চেঞ্জ করা হবে না, কারণ নিজের জন্য একা রান্না করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর পানি পরিমিত পরিমাণে খেতে হবে। অনেক মানুষ আছেন পানি পান করেন না, তাদের কনস্টিপেশনের সমস্যা হয়। সো কনস্টিপেশনের পেছনে মেইন রিজন হচ্ছে পুয়ার ফুড হ্যাবিট, মানে উল্টাপাল্টা খাবার খাওয়া, পুষ্টিকর খাবার না খাওয়া, আঁশযুক্ত খাবার না খাওয়া, পুষ্টিকর খাবার না খাওয়া এবং পরিমিত পরিমাণে পানি না খাওয়া। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে রাতে না ঘুমানো। এখনকার জেনারেশনের সবাই
ইভেন অনেক সিনিয়ররাও আছে যারা 4টা-5টার আগে ঘুমান না, কারণ এখন সারাদিন ইন্টারনেটে সবাই স্ক্রল করতে থাকেন, বাচ্চারাও ঘুমায় না, ইভেন বাচ্চাদেরও কনস্টিপেশন হয়। আমি এরকম অনেক কেসেস পেয়েছি, ছোট বাচ্চা 3 ইয়ার্সও হয় না তার কনস্টিপেশন। আমি যখন তার লাইফস্টাইল চেক করলাম, দেখলাম যে তার মা বাবা সারা রাত হয়তো ফেসবুকে থাকেন বা ইউটিউবে থাকেন, বাচ্চাও ঘুমায় না কারণ রুমের লাইট জ্বালানো থাকে, বাচ্চাও থাকে, সো তার কনস্টিপেশন। সো ঘুমটা খুব ইম্পর্টেন্ট, ঠিক মতো ঘুম না হলে কনস্টিপেশন হতে পারে। দুশ্চিন্তা করলে, ভীষণভাবে স্ট্রেসের মধ্যে থাকলেও কনস্টিপেশন হয়। এক্সারসাইজ যারা করেন না, দ্যাট মিনস যারা ঘাম ঝরান না, তাদেরও কনস্টিপেশন হতে পারে। এবং যারা মানসিকভাবে খুব বিপর্যস্ত, তাদেরও কনস্টিপেশন হতে পারে। সো আপনাকে ফুড হ্যাবিট ঠিক করতে হবে, রাতে ঘুমাতে হবে প্রপারলি, ডিপ ঘুমাতে হবে, আর্লি ঘুমাতে হবে, পানি খেতে হবে পরিমিত পরিমাণে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে, এক্সারসাইজ করতে হবে। উইকে আপনাকে আইডিয়ালি বলা হয় যে 2.5 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। সো সেটা আপনি ডিসাইড করে নেন। আপনি হয়তো একদিন 30 মিনিটস এক্সারসাইজ করলেন, পরের দিন 40 মিনিটস, আর প্রতিদিন যদি হাঁটতে পারেন, এটার চেয়ে বেটার এক্সারসাইজ আর নাই। সো আজকে যে কথাগুলো বললাম, এটা সব বয়সী মানুষের জন্য। আর যাদের বিভিন্ন ডিজিজ আছে, ফর এক্সাম্পল কিডনি ডিজিজ, ফ্যাটি লিভার, ডায়াবেটিস, কোলেস্টেরল লেভেল হাই, হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, তারপর হচ্ছে লিভার সিরোসিস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা আছে, তারা খাবারের যে চার্টটা রেডি করবেন সেটা ডাক্তারের পরামর্শে রেডি করবেন। বিকজ জেনারেলাইজড কোনো কিছু ফলো করা যাবে না, কারণ আপনার ব্লাড লিপিড প্রোফাইলটা না দেখে কেউ বলতে পারবে না যে আপনার কি খাওয়া উচিত, কতটুকু খাওয়া উচিত, কেন খাওয়া উচিত না। সো যাদের অসুখ আছে তারা একটু কষ্ট করে ডক্টরের পরামর্শে আপনার ফুড হ্যাবিট, ফুড চার্ট এগুলো রেডি করবেন। সো কনস্টিপেশনের পেছনের রিজনগুলো বললাম, এবং আমি 100% শিওর যে কেউ যদি বাসায় একটু ট্রাই করে, এগুলো তার মেডিসিনও খেতে হবে না, কারণ এগুলো তো পার্মানেন্ট সলিউশন। আর কনস্টিপেশন না হলেও তো আমাদের উচিত যে আমাদের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করা। জীবনযাত্রা স্বাস্থ্যকর না মানেই আমাদের শারীরিক স্বাস্থ্য সমস্যা এবং মানসিক স্বাস্থ্য সমস্যা হয়। যারা পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার খান না, তাদের মেজাজ অনেক খিটখিটে থাকে, তাদের মানসিক স্বাস্থ্য অনেক খারাপ হয়, এটা কিন্তু আমরা জানি না। সো খাবারের সাথে বা হেলদি লাইফস্টাইলের সাথে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অনেক বেশি কানেক্টেড। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অনেকে আবার যারা স্পেশালি প্রেগন্যান্সির টাইমের মধ্য দিয়ে যান, তাদেরও বিভিন্ন কারণে কনস্টিপেশন হতে পারে। তখন অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন। সার্জারির পরে অনেকের কনস্টিপেশন হয়, অনেকে হয়তো বিভিন্ন মেডিকেশনস নিচ্ছেন, মেডিসিনের কারণে অনেকের কনস্টিপেশন হতে পারে। বাট এই কনস্টিপেশনটাকে কোনো অবস্থাতে ইগনোর করা যাবে না। ইগনোর করলে যেটা হবে, এটা বাড়তে থাকবে। ইভেন ক্যান্সার হয়ে গেছে এমন সিচুয়েশন আছে, অনেক মানুষের অনেক ধরনের ক্যান্সার হয়। সো আমি তাদেরকে আস্ক করি যে আপনার কনস্টিপেশন কবে স্টার্ট হয়েছিল? তারা বলে 4-5 বছর আগে কনস্টিপেশন স্টার্ট হয়েছিল, বাট তারা ঠিকই করেনি। আমার পরিচিত একটা আন্টি, উনাকে আমি সব সময় দেখতাম উনার ছেলে মেয়েদের জন্য উনি অফিস করে এসে পোলাও মাংস রান্না করতো, মানে এটা এভরিডে। এবং উনার ছেলের সাথে যখন আমি কথা বলেছি, মানে উনি মারা যাবার পরে উনার ছেলেও সেম কথা বলল যে তারা প্রতিদিনই তারা পোলাও মাংস খাবে। আই ডোন্ট নো যে এটা কিভাবে পসিবল। ফর এক্সাম্পল, উনি তো সারাদিন বাসায় থাকতেন না, তো ছেলেমেয়েরাও ইউনিভার্সিটি থেকে আসতো সন্ধ্যার পর, মাকে খুব রিকোয়েস্ট করতো এবং মাও এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছিলেন, উনিও পছন্দ করতেন। তো এরকম করতে করতে ওনার দিনের পর দিন এরকম কোষ্ঠকাঠিন্য, টয়লেট ক্লিয়ার হচ্ছে না, বাট উনি ওনার মতো অফিস করছেন, উনি মেডিসিন খাচ্ছেন, মেডিসিনেও কাজ হচ্ছে না। 3-4 বছর পরে হঠাৎ করে একদিন ওনার ব্লিডিং শুরু হলো, ডক্টরের কাছে নেওয়া হলো, এন্ড দেন সাথে সাথে ওনারা অ্যানাউন্স করলো যে ওনারা 4th স্টেজ, উনি ক্যান্সারে চলে এসেছে। তারপরে উনাকে কেমোথেরাপি দেয়া, অনেকদিন ট্রিটমেন্ট করেন, ফাইনালি উনি মারা গিয়েছেন। মানে এটা আল্লাহর ইচ্ছা, বাট স্টিল উনি যদি একটু আগে থেকে কনস্টিপেশনটাকে 4 বছর কন্টিনিউ করা, ইটস ভেরি ডিফিকাল্ট। সো যাদেরই স্বাস্থ্য সমস্যাটা আছে কনস্টিপেশনের, এটাকে একেবারেই অবহেলা করবেন না, এটাকে সিরিয়াসলি নেবেন। কারণ আপনার জীবনযাত্রা যে অস্বাস্থ্যকর, সেটা বিভিন্নভাবে আমরা প্রমাণ পাই। আমরা এই সিগন্যালগুলোকে ইগনোর করি। তার মধ্যে সবচেয়ে বড় সিগন্যাল হচ্ছে আপনার স্কিন যদি ভালো না থাকবে, বুঝবেন যে আপনার অনেক ধরনের প্রবলেম হচ্ছে। আপনার নখ, আপনার চোখ, আপনার আরো অনেক কিছু দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার
জীবনযাত্রা স্বাস্থ্যকর না। অনেক সময় বিভিন্ন ধরনের ইনফেকশনস হয় ইন্টারনালি, সেটার ডিজিজে পরিণত হওয়ার আগে আমাদের জ্বর হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, ব্লাডে অনেক সমস্যা হতে পারে, অনেক কিছু আছে। সো এই যে ছোট ছোট সিগন্যালগুলো আমাদেরকে আগে থেকে দেওয়া হয়, এটা যাতে আমরা সিরিয়াসলি নেই, এটাই আমি আজকে বলতে চাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে কনস্টিপেশন, এবং এখন ঘরে ঘরে এই স্বাস্থ্য সমস্যাটা, এবং টিনেজার্সদের বা তরুণ তরুণীদের এই স্বাস্থ্য সমস্যা অনেক বেশি, কারণ তারা তো আসলে হেলদি খাবার খেতে চায় না, সবজি খেতে চায় না, ফল খেতে চায় না, সারাদিন বাইরের খাবার খেতে চায়, অনেক বেশি সফট ড্রিঙ্ক খায় ইদানিং বাচ্চারা, সারা রাত ফোনে থাকে, এক্সারসাইজ তো করেই না, এবং আমাদের খেলারও ইনাফ মাঠ নাই বা অপরচুনিটি নাই। সব মিলিয়ে আমাদের জীবনযাত্রা এত অস্বাস্থ্যকর যে ঘরে ঘরে এখন কোষ্ঠকাঠিন্যের মতো স্বাস্থ্য সমস্যা, এবং এটা থেকে ক্যান্সার এবং বিভিন্ন ধরনের আদার যে স্বাস্থ্য সমস্যা আছে, যেটার জন্য সার্জারি দরকার হয়, বিভিন্ন ধরনের মেডিকেশন দরকার হয়, সেখানে যেতে হচ্ছে। সো আজকের এই ভিডিওটা করার মেইন ইন্টেনশন হলো, যাদের এই স্বাস্থ্য সমস্যা আছে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে ফেলবেন, তাহলে দেখবেন যে এটা একেবারে পার্মানেন্টলি সলভ হয়ে গেছে। তারপরেও যদি কোনো কারণে সলভ না হয়, বুঝে নিবেন যে আপনার জীবনযাত্রা অস্বাস্থ্যকর এবং এটা এমন একটা স্টেজে চলে এসেছে যার কিওর করা যাচ্ছে না। ডেফিনেটলি তখন ডক্টরের পরামর্শে যা যা করতে হয় করবেন। আমি অনেক মানুষকে চিনি একদম সার্জারি লেগেছে, অনেক কষ্ট করেছে, ব্লিডিং হচ্ছে, আমি শিওর আপনারাও জানেন। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আর কোষ্ঠকাঠিন্য না হলেও একটা মানুষের উচিত বেসিক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করা। আমরা যে জীবনযাত্রা এখন 2024 এসে সবাই লিড করছি বা করতে দেখছি, এভাবে আসলে আমাদেরকে বানানো হয় নাই। আমরা লিটারালি আমাদের উপর টর্চার করছি। We are torturing on our physical health and of course to some extent mental health, because physical health and mental health একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। আপনি যখন শারীরিকভাবে সুস্থ থাকবেন না, আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে না। আবার আপনি যখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত থাকবেন, তখন কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে, ডিজিজ হবে, শারীরিক স্বাস্থ্যের অবনতি হবে। সো দুইটা একটা আরেকটার সাথে খুব বেশি ইন্টারকানেক্টেড। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আর আমি স্পেশালি মা বাবাদের উদ্দেশ্যে বলবো যে একটা বাচ্চা কিন্তু কাদামাটির মতো। সো সে তার জন্মের পর থেকে কি খাবে, কি খাবে না, কিভাবে বড় হবে, সেটা কিন্তু পরিবারের কাছ থেকে শিখে। আমাদের জেনারেশনের যারা এখন মা বাবা হচ্ছেন তারা অনেক কেয়ারফুল, বাট আমাদের আগের জেনারেশন যারা আমাদের সাথে ফ্যামিলিতে থাকেন, তাদের কারণে এখনকার জেনারেশনের যারা মা বাবা হচ্ছেন ছেলে মেয়েকে ঠিক মতো বড় করতে পারেন না। বিকজ আদর করে এই যে তাদেরকে চকলেট দিয়ে দেয়া, চিপস দিয়ে দেয়া, কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেয়া, বাইরে বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলে তাকে যদি আপনি সবার সাথে সেই অস্বাস্থ্যকর খাবারগুলো না খাওয়ান, তখন আপনাকে একটা টিজ করা, এই জিনিসগুলোর কারণে কিন্তু এখন অনেকেই বাচ্চা মানুষ করতে পারেন না ঠিক মতো। যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য ইজি, বিকজ ওইখানে অনেক অ্যাক্সেসিবল জিনিস আছে যেটা দিয়ে বাচ্চাকে ভালোভাবে বড় করা যায়। বাট আমাদের বাংলাদেশের সিচুয়েশন ইটস ভেরি ডিফিকাল্ট। আমার কাছে খুব অবাক লাগে যে বাচ্চা যখন সলিড খাওয়া শুরু করে আমাদের বাংলাদেশে তাকে সাগু খাওয়ানো হয়, সুজি খাওয়ানো হয়, এগুলো একেবারেই আনহেলদি। পুষ্টি উপাদান তো নাই, উল্টা হচ্ছে ক্ষতি হয় বাচ্চার। দেন হচ্ছে সাদা চাল দিয়ে তাকে খিচুড়ি বানিয়ে খাওয়ানো হচ্ছে, আলু দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়া হচ্ছে। মানে এই জিনিসগুলা কাউকে বলতে গেলেও মানে বলবে যে কি আমরা কি বাচ্চা কাচ্চা মানুষ করি নেই নাকি, তোমরা নতুন করে কি বলতেছো। সিনিয়ররা এই ধরনের কমেন্ট করেন এবং আমার অনেক ক্লায়েন্ট আছে যারা এই কথাগুলো বলেছেন। সো সবকিছুর প্রেক্ষিতেই বলছি যে নতুন মা বাবা যারা হয়েছেন তারা যেরকম কেয়ারফুল থাকবেন, এবং পরিবারের বড় সদস্য যারা আছেন তারা দয়া করে নতুন মা বাবাদেরকে তাদের মতো করে সন্তান বড় করতে, লালন পালন করতে দিবেন। বিকজ আগের জেনারেশনের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা আর এখনকার সময়ে আমাদের জেনারেশনের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি দেখবেন যে আগেরকার দিনে অনেক মানুষ আছে যারা 10-12টা সন্তান জন্ম দিয়েছেন, বাট আজকের দিনে দাঁড়িয়ে ঘরে ঘরে বন্ধ্যাত্বের মতো বা ফার্টিলিটির মতো স্বাস্থ্য সমস্যা মেয়েদের। কেন? অস্বাস্থ্যকর জীবনযাত্রা। অস্বাস্থ্যকর জীবনযাত্রার পাশাপাশি আমরা এখন শহরে যারা থাকি আমরা কিন্তু ভালো ফুড পাচ্ছি না, ভেজাল মুক্ত খাবার পাচ্ছি না, একটা খাঁটি গরুর দুধই পাচ্ছি না।
সো সেক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের মতো হবে না। আমাদের এখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়, ইরেগুলার পিরিয়ড থাকে, থাইরয়েডের সমস্যা, আর জেনেটিক্যাল যে ডিসঅর্ডার গুলো আছে সেটা তো আছেই। সো আগের দিনে যারা অনেক সন্তান জন্ম দিয়েছেন ওইটার সাথে আজকের দিনে এসে নারীদেরকে তুলনা করলে হবে না। এবং আগের দিনের মানুষ স্মার্টফোনে থাকতো না। স্মার্টফোনের অনেক ক্ষতিকর প্রভাব আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপরে আছে। আগেরকার দিনে মানুষ অনেক বেশি পরিশ্রম করতে পারতেন। এগুলো অনেক পার্সপেক্টিভ থেকে কথা বলা যাবে, বাট আমি শুধু এতটুকু বলবো, নতুন মা বাবা যারা হচ্ছেন বা হবেন বা হয়েছেন, বাচ্চার ফুড হ্যাবিট এন্ড লাইফস্টাইলের ব্যাপারে কেয়ারফুল থাকবেন। আর পরিবারের সিনিয়র সদস্য যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, নতুন মা বাবাদেরকে একটু সাপোর্ট করবেন। তারা যেভাবে সন্তান বড় করতে চায় তাদেরকে সেই স্কোপটা দিবেন, জাজমেন্টে যাবেন না। সবাই ভালো থাকবেন, এন্ড আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই।